শরীফ ওসমান হাদির ঘটনার নেপথ্যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও বিএনপি। দর্শক, এই সন্দেহ সংশয় জোরালোভাবে বিশ্বাসযোগ্যভাবে সামনে আসছে। পিনাকি ভট্টাচার্য সব কিছু ফাঁস করে দিচ্ছেন আমার দেশের মাধ্যমে। আনুষ্ঠানিকভাবে আপনারা সেটা জানবেন কি ঘটছে। দর্শক, আপনি আশ্চর্য হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন যে হোয়াট ইজ হ্যাপেনিং ইন বাংলাদেশ। আমরা খালি চোখে কি দেখেছি যে এক শুটার খুন করেছে, গুলি করেছে শরীফ ওসমান হাদিকে, যার 5টা আওয়ামী লীগ, সে পালিয়ে গেছে, এই তো। কিন্তু এখন তো সন্দেহ করার সময় এসেছে যে আসলে কি পালিয়ে গেছে, না পালানোর নাটক বাজারে প্রচার করা হচ্ছে, আসলে সেনা হেফাজতে ক্যান্টনমেন্টের মধ্যে আছে ওই লোক কোনটা। এবং ডিজিএফআই এর প্রেসক্রিপশনে এটা করেছে কি, এই প্রশ্ন সামনে এসেছে। আমরা মুহূর্তে মুহূর্তে আশ্চর্য হচ্ছি। আপনাদের সতর্ক হওয়া দরকার দর্শক, আমরা ঝুঁকি নিয়ে এই কথাগুলো বলছি। দেখেন মিলান, প্রথম কথা হচ্ছে যে একজন শুট করে সরকারের সর্বোচ্চ সতর্কতার মধ্যে দেশ ছেড়ে যাবে একজন খুনি, ইটস নট সো ইজি। এটা খুব টাফ হওয়ার কথা, কিন্তু বলা হচ্ছে যে গেছে। একবার পুলিশ বলে যে পালিয়ে গেছে, আর একবার বলে যে না যায় না, দেশে আছে। সন্দেহ সংশয়। তাহলে কি ঘটেছে, কি একটু মিলিয়ে দেখেন দর্শক। জুলকারনাইন সায়ের এখানে সন্দেহের মূল জায়গায়। জুলকারনাইন সায়ের যেভাবে লন্ডনে থেকে সবার আগে সিসিটিভি ফুটেজ পাবলিশ করলেন, হাউ ইজ ইট পসিবল? বাংলাদেশের কোনো গণমাধ্যম পারেনি, কিন্তু জুলকারনাইন সায়ের সেই 1000 কিলোমিটার দূরে থেকে সবার আগে সিসিটিভি ফুটেজ পাবলিশ করেন। আবার কোথায় সবার আগে তিনি বলেছেন যে ভারত থেকে অমুক সীমান্ত থেকে ভারতে পালিয়েছে। তিনি সবার আগে কিভাবে জানেন? এটা কোনো স্বাভাবিক সাংবাদিকতার মাধ্যমে সম্ভব নয়, যেখানে বাংলাদেশের টোটাল গোয়েন্দা সংস্থা জানে না, পুলিশ জানে না, পুরো বাংলাদেশ একটা সরকার, একটা রাষ্ট্র জানে না, সেখানে সে 1000 কিলোমিটার দূরে থেকে জুলকারনাইন সায়ের কিভাবে জানবেন? ভেরি সন্দেহজনক। এটা থেকে ধারণা করা যায় আসলে জুলকারনাইন সায়ের কিছু জানেন না, তিনি কোনো ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট নয়। গোয়েন্দা সংস্থা ডিজিএফআই তাকে যেটা বলে তিনি ওইটা বলে দেন। এখন এই যে ওসমান হাদির খুনি ভারতে পালিয়েছে, এগুলো সব নাটক, আসলে পালায়নি, সেনা হেফাজতে থেকে থাকতে পারে। আর এই ঘটনা ওয়াকার ঘটিয়ে থাকতে পারেন, সন্দেহ, আমি বলছি না যে করেছে, তবে আমাদেরকে এভাবে অ্যানালাইসিস করতে হবে কেন ওয়াকার ঘটিয়ে থাকতে পারেন, কিভাবে। ওই যে গুম খুনে জড়িত সেনা অফিসারদের বাঁচাতে, এবং সামনে গুম কমিশনের রিপোর্টে আরো অনেক সেনা অফিসার ধরা খাবে, এমনকি জাতিসংঘের রিপোর্টের যে ওয়াকার নিজেও ধরা খান কিনা বলা যায় না। এই পরিস্থিতি থেকে এড়াতে দেশে একটা অস্থিতিশীলতা সৃষ্টি করে ডক্টর ইউনূসকে হটানো যায় কিনা, বা ভিন্ন কিছু করা যায় কিনা, বিচারকে বাধাগ্রস্ত করা যায় কিনা, চলমান বিচারকে বানচাল করা যায় কিনা, এমনকি ওই যেসব গুম খুনে জড়িত সেনা অফিসারদের যাদের বিচার আওতায় অলরেডি আনা হয়েছে, তাদের বিরুদ্ধে চার্জ গঠনের কথা ছিল, সেই দিন গঠন হয় নাই। তো সব মিলিয়ে হাদির ঘটনা ডিজিএফআই বা সেনাবাহিনীর ভারতপন্থীদের পরিকল্পিত কোনো ষড়যন্ত্র কিনা, সেই প্রশ্ন এখন সামনে এসেছে। কারণ ঘটনার পর ওই সেনাবাহিনীর ভারতপন্থীদের মুখপাত্র জুলকারনাইন সায়ের যেভাবে সবকিছু বলে দিচ্ছেন এবং চলে গেছে, আর সম্ভব না, এগুলো যেভাবে প্রচার করছেন, এটা সন্দেহজনক। এভাবে তার জানার কথা না, বাংলাদেশের কেউ জানো না, তিনি কিভাবে জানবেন? এটা তার হাতে তো কোনো মিরাক্কেল থাকার কথা না। তিনি তো এলিয়েন না, তিনি তো আমাদের মতো মানুষ। আবার তিনি বাংলাদেশেও সাংবাদিকতা করেন না, রাষ্ট্রের চাইতে তিনি বড় না, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। তো দর্শক, একের পর এক বিতর্কিত পোস্ট দিচ্ছেন, এবং টার্গেট মাহমুদুর রহমান,
সায়েদের, ডিজিএফআই, ওয়াকারদের টার্গেট মাহমুদুর রহমান। কারণ শরীফ ওসমান হাদির রিপ্লেসমেন্ট এখন মাহমুদুর রহমান। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এখন এবং গুম খুনে জড়িতদের বিচার নিশ্চিত করার ক্ষেত্রে এখন সবচেয়ে জোরালো কাজ করছেন মাহমুদুর রহমান। তো দর্শক, স্পষ্ট হয়ে গেল যে জুলকারনাইন সায়েরকে ডিজিএফআই যা বলে তিনি সেটা বলেন, তাহলে ডিজিএফআই এটা নিয়ে নাটক করছে। আর ডিজিএফআই কে এখন দিক নির্দেশনা দেন বা ডিজিএফআই ভারতের কথায় ভারত রয়ের প্রেসক্রিপশনে কিছু নাটক করছে, আর এগুলোর নেপথ্যে ওয়াকারুজ্জামান সেনাপ্রধান তিনি থাকতে পারেন, সন্দেহ আছে। তো দর্শক, এখানে জুলকারনাইন সায়ের জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরাচ্ছেন এবং শরীফ ওসমান হাদিকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছেন, এমনকি তার জানা যায় যাতে লোক না হয় সেই ধরনের একটা ন্যারেটিভ নির্মাণের চেষ্টা করছেন। এই থেকে সন্দেহটা জনপরিসরে জোরালো হয়েছে এবং পিনাকি ভট্টাচার্য কার্যত সব ফাঁসই করে দিয়েছেন। আমি আসছি সেদিকে। সায়েরের পোস্ট, আগামীকাল ওসমান হাদির জানাজা, মানে জানাজার একদিন আগের কথা কেন্দ্র করে সারা দেশ থেকে ঢাকায় লোক জড়ো করে বিপ্লবী সরকার গঠনের ষড়যন্ত্র করছে একটি চক্র। জানাজার নামে লোক সমাগম ঘটিয়ে এরা মূলত ধ্বংসাত্মক কার্যকলাপ চালাতে চেষ্টা করবে। দেখেন, জানাজার নামে লোক সমাগম, মানুষ জানাজায় আসবে আর সেটাকে জানাজার নামে লোক সমাগম বলে কিভাবে ট্রল করছে, সন্দেহজনক। যার অংশ হিসাবে বিদেশি দূতাবাস হামলা এবং বিভিন্ন সরকারি স্থাপনায় হামলার চেষ্টা করা হতে পারে। এটা যে মিথ্যা কথা সেটা জানাজার পরেই আপনারা হয়তো আলোচনা শুনতে শুনতে দেখেছেন। এই ধারাবাহিকতায় 30-31 ডিসেম্বর গুম কমিশনের মাধ্যমে আরো কিছু সামরিক কর্মকর্তার নাম ঘোষণা করে সার্বিক পরিস্থিতি আরো জটিল করে তুলতে চেষ্টা করবে এই চক্র। দেখেন, তাহলে এই সরকার গুম কমিশন গঠন করেছে, তারা যে রিপোর্ট দিবে এতে কোনো আস্থা নাই, ওটাকে ষড়যন্ত্র বলছে, মানে ডক্টর ইউনূস সরকারকেই ষড়যন্ত্র বলছে। বুঝতে পারছেন খেলাটা ডিজিএফআই এই ওয়াকারের প্রতিপালকের মাধ্যমে কিভাবে খেলছে? গুম খুনের মতো নিন্দনীয় অপরাধের সাথে জড়িতদের যথাযথ বিচারের কোনো বিকল্প নেই, কিন্তু সেটা দেশের উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা নিয়ে করা উচিত। মানে এই পরিস্থিতিতে তাদের বিচার করা যাবে না। অপরাধ করেছে ঠিক আছে, কিন্তু বিচার করা যাবে না, তাদের নামও বলা যাবে না। এটা হচ্ছে সায়েরের যুক্তি। তাহলে এই সায়েরদের মাধ্যমে ওয়াকার এই গুম খুনে জড়িত অফিসারদের বাঁচাতে শরীফ ওসমান হাদির ঘটনা থেকে শুরু করে শুটার পালিয়ে গেছে, এ ধরনের নানান নাটকীয়তা সাজাচ্ছে বলে মনে হচ্ছে। এছাড়া গুম কমিশনের বিভিন্ন ইন্টারভিউতে কমিশনের সদস্যরা এমন ব্যক্তি খন্দকার রাকিব বিভিন্ন ব্যক্তির জেরার সময় উপস্থিত থেকে ভিডিও করেছেন মর্মে জানা যায়। তিনি কার অনুমতি ঠিক এই খন্দকার রাকিব সম্পর্কে কিছুই জানেন না। খন্দকার রাকিব গুম নিয়ে কাজ করেন অনেক আগে। জুলকারনাইন সায়ের তো সেদিনকার সেই আল জাজিরার একটা রিপোর্টের মাধ্যমে জনগণের কাছে পরিচিত হয়েছে, তার আগে তাকে চিনত কে? কিন্তু খন্দকার রাকিব নীরবে নিভৃতে কত কাজ করেছেন আমরা জানি। এই জুলকারনাইন সায়ের ডিজিএফআই এজেন্টের এই বক্তব্য থেকে প্রমাণিত হয় যে পুরো ঘটনার নেপথ্যে ওয়াকার থাকতে পারে। আর ওয়াকার কেন থাকবে? গুম খুনে জড়িতদের বাঁচানোর জন্য। পিনাকি ভট্টাচার্যের একটা ফেসবুক পোস্ট, ওয়াকারের প্রতিপালক কত বড় জাউরা দেখেন, সে চাইতেছে হাদির জানাজায় যেন বিপুল জনসমাগম না হয়। বিপুল জনসমাগম হলে তাকে অতিক্রম করা অনেক রাজনৈতিক নেতার পক্ষে অসম্ভব হয়ে যাবে। তাই আরে বেকুব হাদির উত্তরসূরি বিপ্লবীরা ভোটে জিতে সরকার গঠন করবে আগামী 14 ফেব্রুয়ারিতে। যারা ভোটে জিতবে তারা নির্বাচন পেছাতে চাইবে কেন? জিতবে জামাত, আর হাদির উত্তরসূরি জামাত। এরপর ব্রেকিং নিউজ দিয়েছেন পিনাকি ভট্টাচার্য, শহীদ হাদিকে গুলির পর সীমান্তে পালানো সাজানো নাটক আড়ালে রইল প্রকৃত শুটার। এক্সক্লুসিভ অনুসন্ধানী রিপোর্টের আগামীকাল প্রকাশিত হবে। আমি এখন পর্যন্ত পাইনি, হাতে কথা বলছি যখন। দৈনিক আমার দেশে এই রিপোর্টে উঠে এসেছে হালুয়াঘাট সীমান্ত দিয়ে পালানোর নাটক তৈরি করেছে ডিজিএফআই। কেন? ওয়াকারের প্রতিপালক উম্মত হয়ে মাহমুদুর রহমানের পিছনে লেগেছে, বুঝতে পারছেন? এর মানে পুরোটাই নাটক। অতএব এগুলো পারবে না। জনগণ ওসমান হাদির পক্ষে আছে। জনগণ গুম খুনে জড়িত সেনা অফিসারদের বিচার নিশ্চিত করবেই। জনগণ প্রয়োজনে ডিজিএফআই বিল্ডিং এর ইট খুলে আনবে, নাট বল্টু খুলে এনে ধলাই খালে বিক্রি করবে, কিন্তু ভারতের কোন ষড়যন্ত্র গুম খুনে জড়িতদের কেউ বাঁচাতে পারবে না। এখানে কি আপনি সরকারের পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলোর কোনো দায় দেখেন কিনা? 100%। আরেকটা ইম্পর্টেন্ট কথা সরকারের উদ্দেশ্যে বলছি, যারা শুনছেন ভালো,
7 দিনের মাঝখানে যদি হাদির হত্যাকারীকে এবং বাংলাদেশের অন্যান্য ওয়ান্টেড আসামি, আওয়ামী আসামি যারা রায়প্রাপ্ত আসামি, 7 দিনের মাঝখানে তাদেরকে ফেরত দিতে, বাংলাদেশে ফেরত দিতে শুরু না করলে হুম বাংলাদেশের ভিতরে থাকা ভারতীয়দের জীবনকে হারাম করে দেওয়া হবে। এবং যেসব বললেন কোনো কিছুই, আমি আর এর আগের অনুষ্ঠানে ব্যাখ্যা করেছি, গোয়েন্দা বাহিনী এবং পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, এমনকি সামরিক বাহিনীতে হাসিনা এবং ভারতের বসানো সমস্ত লোক রয়ে গেছে। ডক্টর ইউনূস মুখ দিয়ে, 86 বছর বয়স্ক মানুষ, মুখ দিয়ে খারাপ কথা আনতে চাই না, কিন্তু দেশের যেই ক্ষতিটা এই লোকটা করলো, এই ক্ষতি আর পূরণ করা সম্ভব না। শুধুমাত্র নিজের গোয়ার তুমি নিজের কাজ করে এই লোকটা কোথাও পরিবর্তন আনতে পারে নাই, চুপপুকে সরাতে পারে নাই। আমি কতবার বলেছি, কেউ যদি আপনার কাজে বাধা দেয়, জনগণ, জনতার রায় আপনার সাথে আছে। আপনি মিষ্টি মিষ্টি বক্তৃতা ছেড়ে আপনি বলেন যে আপনাকে কে কাজ করতে দিচ্ছে না। জনতা তাদেরকে ওই চেয়ার থেকে, চুপপুকে চেয়ার থেকে, উমুককে চেয়ার থেকে টেনে রাস্তায় টানিয়ে নেমে আসতো। দেশের গৃহযুদ্ধ লাগতো, তারপরও বাধ্য হতো ওইসব লোক পালাতে, দেশ ছেড়ে পালাতে বাধ্য হতো। ডক্টর ইউনূস করে নাই। সুতরাং আপনি গোয়েন্দা সংস্কার করবেন কিভাবে? আপনি সামরিক বাহিনীর সংস্কার না করে, আপনি পুলিশের এবং সিভিল প্রশাসনের সচিবদেরকে না সরিয়ে আপনি গোয়েন্দা সংস্কার করবেন কিভাবে? গোয়েন্দাতে কারা বসিয়েছে? তারাই তো বসিয়েছে। আগে হাসিনা বসাতো, তারেক সিদ্দিকী বসাতো, এখন বসাচ্ছেন সেনাবাহিনীতে, সশস্ত্র বাহিনীতে যারা পাওয়ারফুল জায়গা আছেন তারা বসাচ্ছেন। কিন্তু সবচেয়ে বড় কথা, আগের বারও ব্যাখ্যা করেছি যে এক ডিজিএফআই প্রধানকে, এক এনএসআই প্রধানকে পরিবর্তন করলে কোনো লাভ নাই। কারণ ওনার নিচে যতগুলা লোক আছে, কেরানি থেকে আরম্ভ করে ক্যাপ্টেন, মেজর, লেফটেন্যান্ট কর্নেল, সব তো হাসিনার বসানো। এই যে পাকিস্তানের ডিজি আইএসপিআর দেখেছেন কি বাঘের, যদি দেখে থাকেন, কি বাঘের বাচ্চার মতো কথা বলে? দেখেছেন কিভাবে ইন্টারন্যাশনাল মিডিয়ার সামনে এসে ভারতকে হুমকি দিয়ে বলে, সাহস থাকে তো আমাদের সাথে লড়াই করতে আসো, তোমরা নিরস্ত্র জনতাকে কেন মারো? সে একইভাবে বাংলাদেশের আইএসপিআর এর বা বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অফিসারদের কারোর বিচি আছে? সরি, একজন লেডির সামনে এই শব্দ ব্যবহার করার জন্য কিন্তু বাধ্য হচ্ছি। বিচি আছে যে সামনে এসে জনতার সামনে আন্তর্জাতিকভাবে বলা যে আমাদের ছাত্রকে হত্যা না করে পারলে আমাদের সাথে আসো, লাগো? সাহস তো নাই। এই সরকারেরও বিচি নাই, এই সশস্ত্র বাহিনীর বিচি নাই। এর চেয়ে ভালো ছিল যদি মানে এই পুরুষগুলো সবগুলো শাড়ি পরে ঘরে থাকা, তাদের বউরা দেশ চালালে ভালো হতো। বেশরম পুরুষ সব। না, সবচেয়ে দুঃখের বিষয়, আজকেই স্বরাষ্ট্র উপদেষ্টা বলছিলেন যে হাদির জন্য দোয়া করেন। সাংবাদিকরা বারবার জিজ্ঞেস হলো ও হাদির আসামির কথা, উনি এই প্রশ্নের কোনো উত্তরই দিলেন না। এটা বেশরম তো, কয়েক ঘন্টা পরে তো এটা বেশরম, লজ্জা শরম হায়া ব্যথা কিছু নাই। ওই যে সাদিক দেখলাম সেদিন, তারই অপসারণের দাবি তুলছে আর সে পাশে দাঁড়িয়ে আছে। আমি তো লজ্জায় মাটি, তুই ফাঁক, আমি ভিতরে ঢুকে যাই। লজ্জা শরম নাই, গায়ের চামড়া নাই, লজ্জা শরম নাই এদের। বিডিআর এর হত্যার তদন্ত উনি নষ্ট করেছে। আপনি দেখেন কতগুলো অপদার্থকে, সব জেনে শুনে এই অপদার্থগুলোকে বসানো হয়েছে। বিডিআর এর হত্যার তদন্ত নষ্টকারী যেই জেনারেল জাহাঙ্গীর, তাকে বসিয়েছে এরকম একটা গুরুত্বপূর্ণ পদে স্বরাষ্ট্র উপদেষ্টা, যার হাতে সারা বাংলাদেশের সকল কাজের 70% কাজ যার হাতে। সেখানে একটা ভাঙ্গা চোরা, একটা অতীতে কলঙ্কিত একটা চরিত্রহীন লোককে ওখানে বসিয়ে দিয়েছে। দ্বিতীয়ত ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত, বাটপারের উপরে বাটপার একটা। সারাটা জীবন আওয়ামী লীগের নির্বাচন কমিশনার ছিল, কি বলে একদলীয় মাঝরাতের ভোটের নির্বাচন কমিশনার ছিল। সেই বসে গেল স্বরাষ্ট্র উপদেষ্টা পদে, বসে চেয়ারে বসেই মাননীয় শেখ হাসিনা আপনার দেশে আসেন, নির্বাচন করেন। তারপর ওখান থেকে বকা খা গিয়ে বসলো নৌ মন্ত্রণালয়ে, আরেক মন্ত্রণালয়ে কোথায় বসলো, ওখানে বসে আবার বেইমানি। এতবার বলার পরেও ভারতের রয়ের প্রধান রাজেশ কুমার অগ্নিহোত্রীকে সরালো না, একটা পদক্ষেপ নিল না। সমস্ত বেইমান বদমাশগুলো, আসিফ নজরুল আর একটা, আওয়ামী লীগ আর ভারতের পশ্চাৎ দেশ চেয়েছে এত বছর, আর একটার পর আরেকটা ছাত্রীকে চরিত্রহীনের মতো বিয়ে করেছে, লুচ্চামি করেছে। সে বসেছে এখন আইন ঠিক করতে, আর এদিক দিয়ে জামিন খেয়ে, পয়সা খেয়ে জামিন খেয়ে এক সপ্তাহের মাঝখানে 400-500 করে আওয়ামী লীগের সব সন্ত্রাসী ছেড়ে দিয়েছে।
এগুলোকে মারতে মারতে থাপ্পড় মারতে মারতে এগুলো বের করে নিচে নামে গদি আজকে থেকে তো উনি আবার উদ্বেগ প্রকাশ করতেছেন এতজনকে জামিন দেওয়া হলো এভাবে, এগুলো সেটা শুনে নিয়ে উনি এগুলো উদ্বেগ বকওয়াস করে লাভ নাই। এগুলো হচ্ছে ওই যে আমি তো ওই যে হুজুগে বাঙালি, তো বাংলাদেশে তো হুজুগে বাঙালি বেশি, কে কি কোন ছাগল বক্তৃতা এসে কোন লাইভে এসে কি বললো ওইটা একটা ইম্পর্টেন্ট জিনিস। একটু মজা পেলো তারপর ঘুমাইতে চলে গেলো, কালকে আবার মজার অপেক্ষায়। ওদেরকে ফাঁকি দিতে পারে, আমাদেরকে তো ফাঁকি দেওয়া এত সহজ না। আমরা তো ভিতরের খবর রাখি, অনেক খবর রাখি যা বলি না, কারণ দেশে অশান্তি সৃষ্টি করতে চাই না। আমি জ্বালাও পোড়াও ভাঙচুরের মধ্যে আমি নাই, তাই জনগণকে বলবো আপনারা জ্বালাও পোড়াও না করে আপনার স্পেসিফিক টার্গেট, ভারত যেরকম স্পেসিফিক টার্গেট করছে, হাদিকে টার্গেট করেছে মেরেছে, আপনারা আওয়ামী এবং ভারতীয় স্পেসিফিক টার্গেট করে একটা করে। আল্লাহর কসম করে বলছি, আমি এত সহজে আল্লাহর কসম শব্দটা বলি না, আল্লাহর কসম করে বলছি, একটা আওয়ামী আর ভারতীয় দালাল বা রয়ের গোয়েন্দা বাংলাদেশে ফেলে দেন, দেখবেন ভারতরা হচ্ছে কাপুরুষের কাপুরুষ, পৃথিবীতে সবচেয়ে কাপুরুষ হচ্ছে ভারত আর ইসরায়েল। এর যখনই একটা শেষ করবেন দেখবেন সাথে সাথে বাংলাদেশে 6 মাসের জন্য বাংলাদেশ নিরাপদ হয়ে গেছে, 6 মাস পরে আবার আরেকটা ফেলে দিবেন, দেখবেন 1 বছরের জন্য বাংলাদেশ নিরাপদ হয়ে গেছে। কোন ভারতের মাদারচোদ কোন বাংলাদেশের হাসনাত দেশপ্রেমিক কোন ছাত্র নেতা বা জনগণকে হুমকি বা হুঁশিয়ারি দেওয়ার কোন মাদারচোদের সাহস হবে না। এই বদমাইশ এই 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 বদমাইশের বাচ্চাগুলা, এই গোবর খাওয়াগুলা হচ্ছে শুধু হিন্দি সিনেমার মাঝখানে বীর অক্ষয় কুমার, আমির খান, সালমান খান ইউনিফর্ম পরে স্লো মোশনে দৌড়াচ্ছে এই পর্যন্তই। বাকি কিন্তু এরা লুটা নিয়ে দৌড় মারে পাকিস্তানের বর্ডার থেকে, কান্নাকাটি শুরু করে। এত দূরে যাবো কেন, চীন পাকিস্তান যাবো কেন? বাংলাদেশের রৌমারিতে উদাহরণ আছে কিভাবে হারামজাদারা চোরের মতো পালিয়েছে, তাদের লাশ পর্যন্ত নাই ফেলে পালিয়েছে। এটাই হচ্ছে তাদের আসল চরিত্র, এরা হচ্ছে কাপুরুষ। আর বাঙালি হচ্ছে বুক ভরা বীরত্ব, 1 হাদি নয় কোটি হাদি দাঁড়িয়ে গেছে। ইনশাল্লাহ এখন থেকে আমার কথা শুনেন, 1 হাদি আগামী 1 সপ্তাহ পর্যন্ত, 1 হাদির বিনিময়ে 1 ভারতীয়, এরপরে আরেকটা হাদি বাংলাদেশে যাবে, 1 হাদির পরিবর্তে 10 ভারতীয় বাংলাদেশের ভিতরে। কিন্তু যেভাবে হুমকি দেওয়া হচ্ছে বা লিস্টের কথা শোনা যাচ্ছে, তাতে বা হাদির এই পরিণতি বা ভারতের কর্নেল যে হুমকি দিল যে এবার ঘাড়ে মানে মাথায় না ঘাড়ে, এরপরে কি আসলে হাদির মতো উচ্চারণ করতে পারবে কিনা, মানে উচ্চারণ সেই করছে। ভয়টা কাজ করবে কিনা? উচ্চারণ শুনেন, এই যে আমি একটা ভুয়া লুজ দেখেছি, বাঙালিরা তো হচ্ছে হুজুগে যা দেখে তাই বিশ্বাস করে। 32 জনের বা কত জনের একটা লিস্ট আমি দেখেছি, 50 জন এই whatever it is। অধিকার পরিষদের রাশিদ বলছে এগুলা 50 শুনেন, জন, এগুলা কিছু কেউ পাবলিক বলছে আছে, 150 জন। কিছু আওয়ামী পাবলিক আছে ঘরে বসে বসে এগুলা বানায়, আর হুম। ভারতীয় দালাল আছে কিছু ঘরে বসে বসে আনছেন। আমাকে শুনেন, দেশে বিদেশে বহু অপারেশন করেছে আলহামদুলিল্লাহ। একটা সিক্রেট মিশন যখন হয়, টার্গেট কিলিং এর একটা লিস্ট যখন হয়, কখনোই একটা খুনির হাতে সকল লিস্ট ধরিয়ে দেওয়া হয় না। কোনো সময় একটা লিখিত লিস্টের তালিকা কোনোদিন একটা খুনির হাতেও দেওয়া হয় না, কারণ একটা খুনির হাতে সব লিস্ট দিলে ওই খুনি কখনো ধরা পড়লে তো সব লিস্ট ফাঁস হয়ে যাবে। খুনি কি ধরা পড়েছে? পড়ে তো নাই, তাহলে লিস্ট কি করে ছাড়া হলো? এগুলো হচ্ছে ভুয়া লিস্ট, বাংলাদেশের দেশপ্রেমিকদের অন্তরে ভীতি সঞ্চারণের জন্য, ভয় দেখানোর জন্য এগুলো হচ্ছে ভুয়া লিস্ট। এই লিস্টে কান দিবেন না। এখানে কিছু কিছু লোক আবার লিস্ট দিয়েছে আবার একটু সমাজে একটু মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য, দেখেন আমিও লিস্টে নাম আছে, আমারও দাম আছে। ওইসব লিস্ট ফিস্ট না করে আর বাকি কিছু খাঁটি রেখেছে, এগুলো সব মিথ্যা। আপনার একটা কথা শুনেন, 5ই অগস্টের পরে তো আজকে হচ্ছে সেই 2025-এর অগস্ট পার হয়ে গিয়ে এখন ডিসেম্বর শেষ হয়, ঠিক আছে, 1.5 বছর। যদি ভারত পারত, একদম খেয়াল করে শুনেন, যদি ভারত যদি পারত, আপনি কি মনে করেন নাহিদ, আসিফ, হাসনাত কাউকে বাঁচতে দিত? সবাইকে মেরে ফেলতো না এতদিনে? চাইলেই কি এত সহজ? মারা সহজ ছিল হাসিনার আমলে, কারণ রয়ের সেনানিবাসের ভিতরে, রয়ের হেডকোয়ার্টার বা কি বলে ডিজিএফ এর হেডকোয়ার্টারে, ওই হেডকোয়ার্টার ভিতরে একটা দুইটা ফ্লোর নিয়ে বসেছিল। এই সশস্ত্র বাহিনীর সহায়তায়, সেনা প্রধানদের সহায়তায়, এই হাসিনা এবং এই সচিবদের, পুলিশের সবাই সহায়তায় খোলা মাঠে বুক উঁচিয়ে হত্যা করেছে, গুম করেছে আর হত্যা করেছে। কিন্তু এখন নিজেরাই পালিয়েছে। আপনি দেখেন নাই 5ই অগস্টের রাতে গুলি করতে কিভাবে ঢাকা শহরে কিভাবে পালাচ্ছে সমস্ত রয়ের সদস্য। এখন বিভিন্ন ছদ্মরূপে, আমি যেটা বলেছি, ভিসা সেন্টার, বিভিন্ন সরকারি রেলওয়ে বিভাগের বিভিন্ন জায়গার যেসব সরকারি বড় বড় কন্ট্রাক্ট পেয়েছে এইসব অফিস আদালতে, কিন্তু এইসব অফিসে
কিন্তু রয়ের সদস্যরা লুকিয়ে আছে আড্ডাখানায় দেন। এই সব জায়গাগুলা সব বন্ধ করে দেন। যারা যেসব ছাত্র নেতারা, আমি 1-2 তালিকা করে বলেছি, এই তালিকাগুলা এই লাইভ 2বার 3বার 4বার হলে দেখে তালিকাগুলা লিপিবদ্ধ করে তোমরা বাংলাদেশের প্রতিটা ভারতীয় সরকারি প্রজেক্ট, সিভিল প্রজেক্ট এবং ভিসা সেন্টার সমস্ত কিছু উৎখাত করে দাও, বন্ধ করে দাও। ওখানে যেন একটা মানুষ শ্বাস নেওয়ার সুযোগ না থাকে, সব যেন পালিয়ে যায়। দেখবা বাংলাদেশের রয়ের অ্যাক্টিভিটি বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। রয়ের অ্যাক্টিভিটি বন্ধ হয়ে গেলে তাদের ইন্টেলিজেন্স কর্মকর্তা বুদ্ধি হবে। আর রাজেশ কুমার অগ্নিহোত্রী যদি এখনো সে বাংলাদেশে থেকে থাকে, তাহলে হাদির জীবনের জায়গায় রাজেশ কুমার অগ্নিহোত্রীর জীবনকে তোমরা টার্গেট করো। ওই বদমাইশকে যেখানেই পাবে তোমরা হাদির কাছে মাপ চাইতে পাঠিয়ে দাও।